যাদের হরমোনের ঘাটতি রয়েছে তাদের 1 নম্বর সমস্যা হচ্ছে যে তাদের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। এই যে গলা ফোলাটা যে নির্দিষ্টভাবে থাইরয়েডের কারণেই হয়েছে, এটা আমরা আসলে কিভাবে বুঝবো? আমি এই যে একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা মূলত গলার সামনে একটি প্রজাপতির মতন একটি স্ট্রাকচারস। ক্যান্সার হওয়ার পরে ট্রিটমেন্টটা কেমন এবং এটার মানে সঠিক চিকিৎসা হলে তারা ভালো হয়ে যায় বা এরকম, এই ব্যাপারে যদি একটু বলেন তাহলে ভালো হয়। ক্যান্সার মানে আমি আর বাঁচবো না, আমার মনে হচ্ছিল যে আমার দুনিয়াটাই আমার কাছে কেমন যেন, যে সবকিছুই কেমন যেন স্যার লাগতেছিল, উলট পালট লাগতেছিল, আমি শুধু সমানে কান্না করতেছিলাম। হঠাৎ যদি একদিন জানতে পারেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত, কেমন লাগবে বলুন তো? নিশ্চয়ই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা অনুভূতি হবে। ঠিক এমনই অনুভূতি হয়েছিল রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার নিবাসী অনন্যা আপার। তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উনি কি থাইরয়েড ক্যান্সারকে জয় করতে পেরেছিলেন? পারলেও কিভাবে? এই গল্পই আজকে করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে সঞ্চালনায় আমি থাকছি ডক্টর মার্জান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গেস্ট এক্সপার্টকে। আমাদের সাথে আছেন ডক্টর বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মার্জান। ভালো আছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। এবং দর্শক, আমাদের সাথে আছেন বরাবরের মতন একজন বিশেষ অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব শামীম জামানকে। শামীম ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই যে প্রথমে আমি বলছিলাম একজন রোগীর কথা, অনন্যা, তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। স্যার, প্রতি বছর কিন্তু সারা বিশ্বে অনেক মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়। আপনার কাছে একটু জানতে চাই, এই থাইরয়েড ক্যান্সার হবার কারণটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি শামীম ভাই, ক্যান্সার শব্দ শুনলেই কিন্তু আমাদের সাধারণ জনগণ ভয় পেয়ে যায় যে যার হয় ক্যান্সার তার নাই কোনো আনসার, অর্থাৎ তিনি ধরেই নেন হয়তো মারা যাবো। তবে একটি মানে সুসংবাদ দিয়েই আমি আমার আলোচনাটা শুরু করছি যে মানবদেহে যত ক্যান্সার হয় তার মধ্যে যে থাইরয়েড যে ক্যান্সার, এটা কিন্তু অতটা ধ্বংসাত্মক না বা ডিস্ট্রাকটিভ না। যদি আমরা সময় মতন চিকিৎসা করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের ক্যান্সার আমরা 100% নির্মূল পর্যন্ত করতে পারি। তো যদিও এই ক্যান্সারের তীব্রতাটা কিন্তু সারা বিশ্বেই মানে দিন দিন বেড়ে যাচ্ছে। যেমন একটি জরিপে দেখা গেছে যে আমেরিকার মতন একটি উন্নত দেশে সেখানেও কিন্তু বছরে প্রায় 53,000-এর মতন মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, 53,000 পার ইয়ার। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ভালো হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে। প্রতি বছর প্রায় 2,000 মতন মানুষ এই ক্যান্সারে আক্রান্ত রোগীরা মারাও যাচ্ছে। তো এর মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে তারা বুঝতে পারছে না যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন বা চিকিৎসায় তাদের একটি নেগলিজেন্সি রয়েছে। তো এই নেগলিজেন্সিটা এবং সচেতনতা যদি আমরা বিল্ড আপ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই মৃত্যুর ঝুঁকিটাকে অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারি। তো যেটা বলছিলে ডক্টর মার্জান যে কী কারণে হয়, বেসিক্যালি থাইরয়েড ক্যান্সারের মানে যে কজগুলো নিয়ে এখনও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। তারপরেও মোটা দাগে কিছু জিনিস ফাইন্ড আউট করতে পেরেছে। তার মধ্যে একটি হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। কেউ যদি রেডিয়েশন মানে আমরা যে এক্স-রে যেখান থেকে রেডিয়েশনটা এক্সপোজার হচ্ছে বা অন্যান্য যে জায়গাগুলো থেকে রেডিয়েশনটা এক্সপোজার হচ্ছে, এরকম একটি জায়গায় যদি কেউ দীর্ঘদিন ধরে থাকে বা সেই এক্সপোজারের মধ্যে থাকে, তাহলে তার একটি সম্ভাবনা থাকে এ ধরনের থাইরয়েড ক্যান্সার হবার। আবার দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে যে আয়োডিনের একটা ডেফিসিয়েন্সি থাইরয়েড টিউমারের একটি কিন্তু অন্যতম প্রধান কারণ হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি ফ্যামিলিয়াল অর্থাৎ জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড। তো এই হচ্ছে মোটা দাগের কারণ। তো আমার মনে হয় যে এই কারণগুলো হয়তো ভবিষ্যতে আমরা আরও জানতে পারবো। নিশ্চয়ই স্যার। আমার আরেকটা জিনিস মনে হয় যে আমাদের এক পরিচিত একজন, তো মানে সে বলছিল তার শরীর ঝিমঝিম করে, মানে কেমন জানি মনে হয় যে গাড়ি চালালে গাড়ির মধ্যে স্টিয়ারিংয়ে ঘুমিয়ে পড়ে। তখন আমি তাকে বললাম যে আপনি থাইরয়েড টেস্ট করতে পারেন। আমার একটা ধারণা ছিল যে আমারও এরকম মনে হয় যে কিছু কিছু সিমটম শরীরে হয়। এইটা কি কোনো, আমি যেটা বলেছি এরকম কোনো সিমটম পাওয়া যায় আসলে? হ্যাঁ,
থাইরয়েডের রোগের বিভিন্ন সিমটমের মধ্যে আপনি যেটা বলেন এটা একটা ডেফিনেটলি একটা সিমটম। তো যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের বিষয়টি আসি বা থাইরয়েড ক্যান্সারের যে সিমটমটা আসি, সেক্ষেত্রে আমি বলতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা সাডেন, হঠাৎ করে কেউ তার গলার সামনে একটা ফোলা অনুভব করলো, ঠিক আছে, গলার সামনে একটা ফোলা অনুভব করলো। অর্থাৎ থাইরয়েড টিউমারটা কীভাবে সে প্রথমে বুঝতে পারে? সে হয় আয়নায় নিজে চুল আঁচড়াচ্ছে বা আয়নার সামনে নিজেকে দেখলো, হঠাৎ তিনি খেয়াল করলেন হায় রে, আমার গলার সামনে একটু ফোলা ফোলা কেন। হয় রোগী নিজে কখনো কখনো ডিটেক্ট করতে পারে, আবার রোগীর স্বজনরা ডিটেক্ট করতে পারে যে কিরে তোর গলার সামনে কেন ফোলা। ফোলা কিন্তু একটা লক্ষণ। কিন্তু আমার মনে হয় যে ফোলা ছাড়াও তো অনেক থাইরয়েড রোগী আছে যারা এক্স্যাক্টলি ফোলা ছাড়াও অনেক উপসর্গ রয়েছে, সেটা আমি একটু আলোচনা করছি। তো থাইরয়েড গ্ল্যান্ডের দুই ধরনের রোগ হয়, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আচ্ছা আচ্ছা। তো সেটা জানার আগে আমাদেরকে মোটা তাজা মানে মোটা বেশি হয় আরটা চিকন হয় এরকম। এক্স্যাক্টলি যে আপনি যেটা বললেন যে যেই রোগটার ফলে মানুষ ধীরে ধীরে একটু মুটিয়ে যাচ্ছে, রাইট, ওইটা হইতেছে হাইপোথাইরয়েডিজমের একটা লক্ষণ। আর যেই থাইরয়েডের ফলে বা থাইরয়েডের রোগের ফলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার হাইপারথাইরয়েডিজমের। তাহলে নিশ্চয়ই দর্শক আপনাদেরও জানতে ইচ্ছে করছে যে হাইপো কারা হাইপার কারা, রাইট। আচ্ছা, এই হাইপো এবং হাইপারের আমরা জটলাটা নিরসন করতে চাই। আমরা বাস্তবে একটি থাইরয়েড গ্ল্যান্ডের চিত্র দেখি। সো ভিউয়ার্স, আমি একটু দেখানোর চেষ্টা করছি একটি চিত্রের মাধ্যমে যে আসলে মানবদেহের এই যে থাইরয়েড নিয়ে এত দুশ্চিন্তা, তো সেই থাইরয়েড গ্ল্যান্ড আসলে কি, কোথায় থাকে। খেয়াল করুন, আমি এই যে একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা মূলত গলার সামনে একটি প্রজাপতির মতন একটি স্ট্রাকচারস। শামীম ভাই, আপনি নিজেও খেয়াল করছেন, দেখতে কিন্তু অনেকটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচার। এই যে আমি দেখাচ্ছি, একদম প্রজাপতির মতন দেখতে। এটি ঠিক গলার সামনে আমাদের অবস্থান করে। এটি দুটি পার্ট থাকে, রাইট লোব এবং লেফট লোব, মাঝখানের পার্টটাকে বলা হয় ইসথমাস। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে টিউমার একটা রোগ, তো টিউমার হলে নর্মালি কি হবে, একটা নির্দিষ্ট জায়গায় একটি গোটা অনুভব হবে। এই যে আমরা একটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারকে দেখানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে একটি টিউমার। এইটা আসলে একটি গ্রাফিক্যাল একটি প্রেজেন্টেশন, বাট বাস্তবে যদি আমরা দেখাই, এটা আমার চেম্বারের একটি পেশেন্টের গলার সামনে ফোলাটা আমি একটু খেয়াল করছি। এই যে আর দিয়ে বোঝাচ্ছি রাইট, এটা এল দিয়ে বোঝাচ্ছি লেফট। তো দেখুন, এই যে রাইট লোব, এটা লেফট লোব। তো এই রোগীটার, আমার চেম্বারে যে রোগীটা, তার কিন্তু রাইট লোবটা ফুলে গিয়েছে। হ্যাঁ, তো অর্থাৎ এই যে ফোলাটা ফুলে যাওয়ার ফল মানে কোনো টিউমার হলে কি ফুলে যায় নাকি না অটোমেটিকলি এটা থাইরয়েড? এটাও আমরা বলছি দুই ধরনের ফোলা হতে পারে। একটা হচ্ছে যে নোডুলার গয়টার, অর্থাৎ যেখানে আপনার ছোট 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 গোটা তৈরি হবে, এটা এক ধরনের ফোলা। আর একটা হচ্ছে পুরো জিনিসটা, এটা অর্থাৎ হোমোজেনাস, এটা পুরোটাই ফুলে যেতে পারে, সেটাও একটা কন্ডিশন। তো যেটা পার্টিকুলারলি একটা নির্দিষ্ট জায়গায় জায়গায় গোটা গোটা তৈরি হয়, সেটা আসলে বলা হয় হচ্ছে নোডুলার গয়টার। অর্থাৎ নোডুল মানে হচ্ছে গোটা। তো আর গয়টার শব্দের অর্থই হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটার মধ্যে যখন গোটা তৈরি হয়, সেটাকে আমরা নোডুলার গয়টার বলি। এবং এই গয়টারটার থেকে এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল, মানে নর্মাল টিউমার নাকি ক্যান্সার টিউমার, সেটা নির্ণয় করি আমরা একটি রস পরীক্ষা করার মাধ্যমে, যেটাকে আমরা বলছি এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ওই পরীক্ষা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কি কোনো নর্মাল টিউমার নাকি ক্যান্সার টিউমার। তো এর বাইরেও কিন্তু আমরা আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেমন আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে বুঝতে পারি যে টিউমারটি কোন জায়গাটাতে আছে, কোন লোবে আছে। এরপর আমরা সিটি স্ক্যান করে বুঝতে পারি যে এটার সাথে আন্ডারলাইং স্ট্রাকচারসগুলোর কোনো সম্পর্ক রয়েছে কিনা। এভাবে করে আমরা রোগটাকে প্রথমে নির্ণয় করি, নির্ণয় করার পর তারপর আমরা চিকিৎসা পদ্ধতিতে ফিরে আসি যে আমরা এটা কি ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করব নাকি আমরা সার্জারি করার মাধ্যমে ঠিক করব। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, যে গলা ফোলার একটা ব্যাপার দেখালেন যে এটা ফুললে বোঝা যায় যে থাইরয়েড হয়েছে, বা এছাড়া তো আরও মানে গলা ফোলে নেই এরকম তো অনেক রোগী আছে যারা বুঝতেই পারছেন না যে তাদের হয়তো থাইরয়েড হয়েছে। সে তো অন্য উপসর্গ কী হতে পারে, মানে এটা ছাড়াও তো হয়, তাই না? এর বাইরেও অনেকগুলো উপসর্গ রয়েছে। শামীম ভাই, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা আমি একটু আগে পিকচারে দেখালাম, থাইরয়েড গ্ল্যান্ডটার কাজটা কিন্তু আমাদের জানতে হবে এবং এটা কি তৈরি করে। থাইরয়েড গ্ল্যান্ডের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হরমোন প্রডিউস করা। যে হরমোনটির নাম হচ্ছে আমরা বলছি থাইরক্সিন এবং ট্রাইডার থাইরোনিন। থাইরয়েড হরমোন যেটাকে আমরা বলছি থাইরক্সিন, এই হরমোনের
মানে ব্যাপক উপকারিতা রয়েছে। আমাদের শরীরের যে মেটাবলিজম, হ্যাঁ, অর্থাৎ হজম প্রক্রিয়া থেকে শুরু করে আত্তীকরণ, মেটাবলিজম, এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি আমাদের প্রত্যেকটা সিস্টেমের প্রতি এটার একটা ইনফ্লুয়েন্স রয়েছে, আমাদের শরীরটাকে ভালো রাখছে। তো যদি আমাদের এই শরীরে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, হরমোনের ঘাটতি হয়ে যেতে পারে, হরমোনের এক্সেসিভ প্রোডাকশন হতে পারে। অর্থাৎ যদি এই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন কমে যায়, সেক্ষেত্রে আমাদের শরীরে হরমোনের ঘাটতি তৈরি হবে। সেই কন্ডিশনটাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হরমোনের ঘাটতিজনিত কিছু সমস্যা। আর যদি অতিরিক্ত মাত্রায় হরমোন প্রডিউস হয়ে যায়, সেক্ষেত্রেও কিছু উপসর্গ দেখা যায়, সেটাকে বলা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। তো যাদের হরমোনের ঘাটতি রয়েছে তাদের 1 নম্বর সমস্যা হচ্ছে যে তাদের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, কারণ পুরো সিস্টেমটা তো কলাপস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর ঠান্ডা জায়গায় সে বেশিক্ষণ থাকতে পারবে না, এটাকে বলা হচ্ছে কোল্ড ইনটলারেন্স, অর্থাৎ সে শীত, তার ভিতরে শীত অনুভব হয়। ঠিক আছে। আর বিপরীত চিত্র হচ্ছে হাইপার। আমি যদি একসাথে বলে যাই যে যারা হাইপার তাদের হচ্ছে গরম সহ্য হয়, সব সময় হট ফ্লাশ তাদের মধ্যে থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে যে যাদের হাইপোথাইরয়েডিজম তাদের হচ্ছে পেশিতে ব্যথা করে, মাসেল, মানে বলে যে আমার শরীরের সর্বাঙ্গে ব্যথা, মাসেলগুলো পেশিগুলো ধরলেই ব্যথা হচ্ছে। এই ধরনের রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে যায়, কনস্টিপেশন, অর্থাৎ তার পায়খানাটা একটু কষা হয়ে যাচ্ছে। তারা কি করছে যে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তাদের ওজনটা বেড়ে যাচ্ছে। পক্ষান্তরে যে যারা হাইপারথাইরয়েডিজমের রোগী তাদের কিন্তু আবার ওজনটা কমে যাচ্ছে। এরপর দেখা যায় যে কিছু রোগীদের মধ্যে আমরা পাই যে তার ভয়েসে একটা পরিবর্তন আসছে, যারা হাইপোথাইরয়েডিজমের রোগী, অর্থাৎ ভয়েসের পরিবর্তন, হর্সনেস অফ ভয়েস, আর তাদের স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে। তো এর কারণটা কি? কারণ হচ্ছে পুরো হরমোনের ঘাটতির কারণে। আমরা যদি উল্টা চিত্র বলি, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে তাদের ওজনটা বেড়ে যাবে, তাদের ঘাম হবে, হার্টবিট বেড়ে যাবে, বুক দরফর করবে, হাত পা কাঁপবে। আমরা কয়েকদিন আগে আমার একটা পেশেন্ট আসলো, সে কথাই বলতে পারছিল না, তার হাত এভাবে কাঁপতেছিল এবং আমি দেখলাম যে তার হাতের যে তালুতে ঘাম একদম ভিজে যাচ্ছে, টপ টপ করে পানি পড়ছে, ঘাম আসছে এবং সে দুর্বল থাকছে, ঠিক মতন ঘুম হচ্ছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে হাইপারথাইরয়েডিজমের সমস্যা। গলায় কি কোনো কাশি কাশি ভাব থাকে কোনো থাইরয়েডের ক্ষেত্রে? এটাও একটা ফ্যাক্টর। যদি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার হয়, ঠিক আছে, সেই টিউমারটা আসলে কি, এটা কিন্তু ঠিক ট্রাকিয়ার ওপরে, যেখানে এই ইরিটেশনের ফলে গলার মধ্যে একটা ইরিটেশন হিসেবে কাশিও আসতে পারে, তারপর ফরেন বডি সেন্সেশন, মনে হবে যে কিছু একটা আটকে আছে, এটাও কিন্তু একটা লক্ষণ। এবং যদি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বেশি বড় হয়ে যায়, সেটা খাদ্যনালীটাকেও চাপ দিচ্ছে, বিশেষ করে আমাদের যে ইসোফ্যাগাস, তখন গিলতেও কিন্তু কষ্ট হতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে, যেটা আমাদের রোগীদের খুব কমন একটা জিজ্ঞাসা থাকে। স্যার প্রথমেই রোগীরা যেটা আসে গলা ফোলা নিয়ে আসে, তো স্যার সেক্ষেত্রে এই যে গলা ফোলাটা যে নির্দিষ্টভাবে থাইরয়েডের কারণেই হয়েছে, এটা আমরা আসলে কিভাবে বুঝবো? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার, যেমন আপনি বললেন যে অনেকে মোটা হয়ে যায়, কেউ শুকিয়ে যায়। মোটা মানুষের দেখা যায় স্যার গলার মাংস কিন্তু এমনিতেই বেশি থাকে, তো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে ওনার থাইরয়েডের কারণে গলাটা ফুলেছে কিনা এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে তার হিস্ট্রি নিয়ে থাকি, তার কোনো উপসর্গ আছে কিনা, সিমটমগুলো আমরা ইভালুয়েট করার চেষ্টা করে থাকি। এরপর ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, আমরা পালপেট করি, অর্থাৎ আমরা যারা চিকিৎসক রয়েছি, ENT সার্জন রয়েছি, আমরা নেক পালপেট করি। পালপেট করলে কিন্তু আমাদের হাতে এটা আমরা ফিল করতে পারি। এরপর যদি সেটা দৃশ্যমান হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে একটি কথা বলি যে আপনি একটু ঢোক গিলুন তো। তো ঢোক গিলার সাথে সাথে যদি কোনো ফোলা নিচ থেকে উপরের দিকে ওঠে শামীম ভাই, এটা কিন্তু রোগী নিজেও বুঝতে পারবে এবং আমি এই পরামর্শটি দেওয়ার মাধ্যমে রোগীরা নিজেরাও কিন্তু এই জিনিসটা টেস্ট করতে পারে যে আচ্ছা আমি তাহলে একটু ঢোক গিলে দেখি তো। ঢোক গিলার সাথে সাথে যদি কোনো ফোলা নিচ থেকে উপরের দিকে উঠে, সেক্ষেত্রে এটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার মনে করতে পারি। তবে সব ফোলাই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা নয়, আরও অনেক কারণে কিন্তু গলা ফুলতে পারে। সিম্পল যদি ফ্যাট ডিপোজিশনটা বেড়ে যায়, এবং লাইপোমা কিন্তু হতে পারে। লাইপোমা হচ্ছে অন কাইন্ড অফ ফ্যাট, সেই ফ্যাটের যদি কোনো টিউমার হয়, এটা একটা বিনাইন কন্ডিশন, সেক্ষেত্রেও কিন্তু গলা ফুলে যেতে পারে। ওবেসিটির কারণেও কিন্তু ফোলা লাগতে পারে। এরপর হচ্ছে যে যদি কোনো সিস্ট হয়, থাইরয়েড ব্রাঙ্কিয়াল সিস্ট হতে পারে, তারপর থাইরোগ্লোসাল সিস্ট হতে পারে, লিম্ফোমা হতে পারে, এরকম বিভিন্ন ডিজিজেও কিন্তু গলার সামনে ফোলা আসতে পারে। তবে সেটা পার্টিকুলারলি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং কিনা সেটা বোঝার জন্য একটাই পরীক্ষা, সেটা হচ্ছে যে ঢোক গিলার সাথে সাথে নিচ থেকে উপর দিকে উঠলে সেটা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং, সেটা আমরা বুঝতে পারি।
আচ্ছা, এই যে থাইরয়েড হলে খাবারের একটা বিষয় থাকে, কি কি জিনিস খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এইটা একটু যদি বলতেন ভালো হতো। ডেফিনেটলি, মানে এটা একটা কমন কোশ্চেন। ডক্টর মারজান আমার চেম্বারে এসে, স্যার আমার তো থাইরয়েড হয়ে গিয়েছে। এখন থাইরয়েড হয়ে গিয়েছে বলতে তারা বোঝায় সে থাইরয়েডের রোগে আক্রান্ত হয়েছে, হয় তার হাইপোথাইরয়েডিজম আছে নয়তো বা তার হাইপারথাইরয়েডিজম আছে। এখন যার হাইপোথাইরয়েডিজমের সমস্যা তার কিছু খাবারের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, আর যার হাইপারথাইরয়েডিজমের সমস্যা তারও কিন্তু কিছু খাবারের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। অর্থাৎ গণহারে বললে হবে না যে থাইরয়েডের সমস্যা তুমি এটা খেতে পারবে না। একজন চিকিৎসকই কিন্তু সেটা নির্ধারণ করে দিবে যে কোন খাবারগুলো খাওয়া উচিত, কোনগুলো খাওয়া উচিত না। তো যাদের হাইপো তারা কয়েকটি খাবার আমরা নিষেধ করি খেতে, সেটা হচ্ছে ফুলকপি আছে, বাঁধাকপি, মানে দুটো ফুলকপি বাঁধাকপি, এই দুটো মোটা হবে হ্যাঁ যারা, এরপর ব্রোকলি, এরপর সর্ষে শাক, মূলা, সজনে, এই জিনিসগুলো খাবার থেকে বিরত থাকতে হবে। যদিও এই খাবারগুলো খুব ইন্টারেস্টিং, তাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে এই খাবারগুলো খাওয়া থেকে তারা বিরত থাকবে। আর যারা ধরুন হাইপারথাইরয়েডিজম, হ্যাঁ, এখানে যে সমস্ত খাবারে আয়োডিন বেশি আছে সেই খাবারগুলো আবার হাইপারথাইরয়েডিজমের রোগীদেরকে খাওয়া নিষেধ আমরা করে দিই। ঠিক আছে, যেমন আয়োডিনযুক্ত খাবার সামুদ্রিক মাছে আছে। সামুদ্রিক মাছ যারা হাইপারথাইরয়েডিজমের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু আবার সামুদ্রিক মাছ খাওয়া যাবে না। এরপর আমরা ডিমের কথা বলি, সামুদ্রিক স্পিরুলিনা এবং আয়োডিনযুক্ত লবণ, এই জিনিসগুলো কিন্তু তাদের ক্ষেত্রে আবার রেস্ট্রিক্টেড। তাহলে বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এটা কিন্তু বুঝেই আমাদেরকে করতে হবে, না বুঝে গণহারে সবকিছু বাদ দেওয়া যাবে না। তাহলে যে আরেকটা জিনিস যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটা এটার জন্য এই রোগীরা কি কি খেতে পারেন এটা? এক্স্যাক্টলি, তাহলে আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে আয়োডিনযুক্ত খাবারগুলো বেশি বেশি খেতে হবে, যেহেতু আয়োডিনের ঘাটতি একটি কারণ হাইপোথাইরয়েডিজমের। তো আয়োডিনের যুক্ত খাবার হচ্ছে যে সামুদ্রিক মাছ, এগুলো সে খাবে। এরপর হচ্ছে সেলেনিয়াম, যেই খাবারগুলোর মধ্যে সেলেনিয়াম রয়েছে সেই খাবারগুলো খাবে। যেগুলোর মধ্যে জিঙ্ক রয়েছে সমৃদ্ধ খাবার সেগুলো খাবে। সেলেনিয়ামযুক্ত খাবার তো সাধারণ জনগণ বুঝবে না যে কোনটার মধ্যে আছে, আমি একটু বলে দিই। ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সেলেনিয়াম থাকে, মুরগির ডিমে থাকে, এরপর ওট মিলে থাকে, বাদামে থাকে, টুনা মাছেও কিন্তু থাকে। তাই এই মাছগুলো যদি সে খায়, তাই না, তাহলে কিন্তু তার কি হবে যে সে পর্যাপ্ত পরিমাণ সেলেনিয়াম সে নিচ্ছে এবং তার হাইপোথাইরয়েডিজমের প্রবলেমটি সলভ হচ্ছে। পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ খাবার, এটা কেন, এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন সেটাকে স্টিমুলেট করে পর্যাপ্ত পরিমাণ, যার ফলে আমাদের শরীরে কি তৈরি হবে, হরমোনটা তৈরি হবে, হরমোনের ঘাটতিটা পূর্ণ হবে। এটা কিন্তু আবার চিংড়ি খেলে হয়। চিংড়ি আছে, তারপর মুরগির মাংস, কাঁকড়া, অনেকের বলা হয় যে ঝিনুকের মধ্যেও পায়, চাইনিজরা কিন্তু ঝিনুকও খেয়ে থাকে। এরপর মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক রয়েছে, জিঙ্ক সমৃদ্ধ খাবার রয়েছে। তো এই খাবারগুলো মূলত আমরা সাজেস্ট করি যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে। দুইটা ক্যাটাগরি আমরা দেখলাম, যে হাইপার, কিন্তু এদের যে ক্যান্সার হয়ে যায়, যে ক্যান্সার হওয়ার পরে ট্রিটমেন্টটা কেমন, এবং এটার মানে সঠিক চিকিৎসা হলে তারা ভালো হয়ে যায় বা এরকম, এই ব্যাপারে যদি একটু বলেন তাহলে ভালো হয়। শামীম ভাই, আপনার প্রশ্নের পুরো উত্তরটা আমি দিয়ে দিতে চাই আমি একটি ভিডিও চিত্রের মাধ্যমে। আপনি জেনে খুশি হবেন যে আমি যে সমস্ত পেশেন্ট আমার চেম্বারে দেখি, প্রত্যেকটা পেশেন্টের আমি আর্কাইভ সংরক্ষণ করি, এবং আর্কাইভটা সংরক্ষণ করার উদ্দেশ্য একটি যে তার ফলো আপটা যাতে আমি একদম স্ট্রিক্টলি মেনটেন করতে পারি। তো যে রোগীটির আমি অপারেশন করছি, বিশেষ করে এই ধরনের জটিল রোগে আক্রান্ত, যারা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত বা অন্যান্য জটিল রোগী, তাদেরকে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আমি ফলো আপ করি, এবং কিছু কিছু ক্ষেত্রে ফলো আপ করার জন্য আমি তাদের বাড়িতেও চলে যাই। তো ঠিক তেমনিভাবে অনন্যা নামে আমার একজন সম্মানিত পেশেন্ট, তিনি এই থাইরয়েড ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। তিনিও এক বুক হতাশা নিয়ে আমার চেম্বারে আসেন, এবং ধীরে ধীরে তিনি কীভাবে সুস্থ হয়েছেন সেটার একটি ডকুমেন্টারি রয়েছে আমার স্পেশাল একটি সেগমেন্টের নাম হচ্ছে পেশেন্টস ফলো আপ ইন হাউস। আমরা একটু দেখে আসি তাহলে। পেশেন্টস ফলো আপ ইন হাউস, এই আয়োজনটি সত্যি আমার একটি ভালোবাসার আয়োজন। এই কারণেই বলছি যে আমি এই আয়োজনের মধ্য দিয়ে আমার প্রত্যেকটি পেশেন্টের বাড়িতে যাই, এবং সেখানে শুধু আমি একা যাই না, আমার পুরো পরিবারকে নিয়ে যাই। এই যে বাবুরা তোমাদের ম্যাচিং, হ্যাঁ, আমি বরাবর বলে থাকি এটি ম্যালিয়াস এনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। তো আমি একটু এই মুহূর্তে জানতে চাই, আপা, আপনার গলায় কি সমস্যা ছিল এবং কিভাবে আপনি আমাদের সন্ধান পেয়ে উক্ত হাসপাতালে গেলেন? আমি হচ্ছে স্যার, প্রথমে আমার ডুব গিলতে খুব কষ্ট হতো আমার, মানে এরকম করলেও দেখা যাচ্ছে যে আমি ডুবটা গিলতে পারি না, আমি একটা অস্থির হয়ে যেতাম এরকম একটা। তারপর আমি এখানে আমার কাছাকাছি একটা হসপিটালে যাই, ওখানে যাওয়ার পরে আমার এফএনএসি করার পরে ধরা পড়লো যে, আমাকে বললো যে আমার ক্যান্সার হয়ে গেছে, আর হচ্ছে আমার গলার ভিতরে টিউমার আছে, ওটা খুব বড় হয়ে যাচ্ছে এরকম।
তারপরে এটা শুনে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে যে আল্লাহ, ক্যান্সার মানে আমি আর বাঁচবো না। আমার মনে হচ্ছিল যে আমার দুনিয়াটাই আমার কাছে কেমন যেন, যে সবকিছুই কেমন যেন স্যার লাগতেছিল, উলটপালট লাগতেছিল। আমি শুধু সমানে কান্না করতেছিলাম, বের হয়ে আমি হাঁটতে পারতেছিলাম না। আমি মনে হয় দেয়ালে ধরে ধরে স্যার আমি বের হচ্ছিলাম, এরকম একটা অবস্থা। আমার 2টা বাচ্চার কথাই সবচেয়ে বেশি মনে পড়ছিল, আমার হাজবেন্ড তো অবশ্যই। তো আমার বাচ্চাদের কি হবে, তখন এটাই চিন্তা করতেছিলাম যে আমি তো মনে হয় আর বাঁচবো না। আর যেহেতু আমার গলায় এরকম একটা জিনিস হয়ে গেছে, এটা তো স্যার আমি কোনোদিন শুনি নাই, আমি জানতামও না স্যার যে গলায় আবার এরকম কিছু হয় নাকি। এরকম একটা আতঙ্কের মধ্যে স্যার পড়ে গেছিলাম। আমি তো ভাবছিলাম যে না, আমার ফ্যামিলি তো কারো এরকম হয় না, আমার কেন এটা হলো, আমার কেন এটা হলো স্যার, বারবার শুধু এরকমই ফিল হচ্ছিল। আর আমি অনেক ভেঙে পড়েছিলাম স্যার, অনেক ভেঙে পড়েছিলাম। তাহলে খেয়াল করুন যে মানুষ এরকম, বিশেষ করে যারা মা, তারা কিন্তু যে কোনো আপদ বিপদে ওই সন্তানের কথাই কিন্তু মনে করে। হ্যাঁ, অনন্যা আপা যখন জানতে পারলো যে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, আপা যে ভয়টা পেয়েছিল সে হয়তোবা এই পৃথিবীতেই থাকবে না, হয়তোবা তার একটি দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু আমরা বলছি যে না, এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব বা রিকভারি করা সম্ভব। তা আমরা কিভাবে রোগটাকে নির্ণয় করলাম সেটা একটু জানানোর দরকার আছে না? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপা, আপনি যখন প্রথম আমার চেম্বারে আসেন, আসার পর কিন্তু আমি আপনার গলাটাকে ভালো করে আগে দেখি, এরপর এক্সামিন করি, অর্থাৎ আঙ্গুল দিয়ে টিপে টিপে খেয়াল করি যে ফোলাটা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে। আমি ধারণা করলাম যে কোথায় কোথায় গোটাটা থাকতে পারে। শুধু ধারণা করলেই হবে না, এটাকে তো কনফার্ম করতে হবে। এই ধরনের ফোলা নিয়ে যখন আমাদের কাছে রোগীরা আসে, তখন আমরা সবার আগে একটি আলট্রাসোনোগ্রাম করি, অর্থাৎ আলট্রাসোনোগ্রাম অফ দ্য নেক। এই আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি যে থাইরয়েড গ্ল্যান্ডের যে 2টি লোব থাকে, রাইট অ্যান্ড লেফট লোব, গোটাটা কোন জায়গাটাতে আছে, ডান পাশে না বাম পাশে, নাকি অনেকগুলো, নাকি একটি। এই বিষয়গুলো জানবার জন্য মূলত আমরা একটি পরীক্ষা করি, তার নাম হচ্ছে আলট্রাসোনোগ্রাম। শুধু আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু হবে না, তারপর আপনার কি মনে আছে আমরা আপনার একটি রস পরীক্ষা করিয়েছিলাম। এই পরীক্ষাটির নাম হচ্ছে FNAC বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এই পরীক্ষাটা করে আমরা নিশ্চিত হলাম যে হ্যাঁ, এটা আপনার প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এবং যেটা চিকিৎসা করলে 100% ভালো হওয়া সম্ভব, এবং যে কাজটা কিন্তু আমরা করেছি। এবং এর পাশাপাশি আমরা যখন তাকে অপারেশনের সিদ্ধান্ত নিলাম যে আমরা তার টোটাল থাইরয়েডেক্টমি করব, তখন তার জিও ফিটনেস করিয়েছিলাম, অর্থাৎ আপনার হার্ট ঠিক আছে কিনা, আপনার কিডনি ঠিক আছে কিনা, আপনার ফুসফুস ঠিক আছে কিনা, আপনার হরমোন লেভেল ঠিক আছে কিনা, আপনার ব্লাড গ্রুপ জানলাম, এরপর আদার্স যে প্যারামিটারগুলো সেগুলো জানলাম, এবং সব কিছু জেনে যখন দেখলাম ফিজিক্যালি ইউ আর ফিট ফর দ্য সার্জারি, তখনই কিন্তু আমরা অপারেশনের সিদ্ধান্ত নিলাম। আপনারা খুব দ্রুত কিন্তু সিদ্ধান্তটা নিয়েছেন। 15 তারিখে এসেছেন, আপনার অপারেশনটা কিন্তু আমরা 20 তারিখে করেছি। উইদিন 5 days ইউ হ্যাভ টেকেন দ্য ডিসিশন অ্যান্ড উই হ্যাভ সাকসেসফুলি ডান ইউর সার্জারি। এই তথ্যগুলো জানাটা কিন্তু খুবই জরুরি, এবং আমি কিন্তু প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি কিন্তু আমার রোগীদেরকে বুঝিয়ে বলি। অপারেশন করা এবং না করা, এর পক্ষে বিপক্ষে পরিবারের মধ্যে কি কোনো সমস্যা হয়েছিল? তখন স্যার মানে একটা গলায় অপারেশন, এটা সবাই শুনে ভয় পেয়ে গেছিল। অনন্যা তুমি আরেকটু দেখো, আরেকটু দেখো। মানে গলায় অপারেশন জিনিসটা অনেকের অনেক কিছু হয়ে যায় স্যার, দেখা যায় রক কাটা পড়ে কারো, হয়তো তখন হয়তো ক্যালসিয়ামটা শরীরে ওইভাবে থাকে না। তো সবাই আমাকে ফোন করতো, আমি আপসেট হয়ে গেছিলাম যে আমি কি করব, কোন দিকে যাব। তারপরেই কিন্তু স্যার আপনার এখানে যাওয়া, আপনাকে দেখে তারপরে আমার বিশ্বাস তৈরি হলো যে না, আমি করবো এই অপারেশনটা, যেহেতু আমার এটা পরবর্তীতে প্রবলেম হবে। আমি এই ক্ষেত্রে কারো কথা শুনবো না, আমি স্যার যেটা বলছে আমি ওটাই করব। স্যার আসলে এটা অনেক ধৈর্যের একটা কাজ স্যার, আল্লাহ আপনাকে আরো ধৈর্য দেখ, অনেক বড় হন স্যার, দোয়া রইল স্যার আমার পক্ষ থেকে। স্যার এরকম একটা সিচুয়েশনে ছিলাম, আজকে ওখান থেকে ফিরে আসছি স্যার, এর চেয়ে বড় আনন্দ স্যার কিছুই হতে পারে না স্যার। ডক্টর, আপনার ডকুমেন্টারি দেখে ভালো লাগলো, ওই মেয়েটা উনি যে বেশ সুস্থ হয়ে গেছেন। কিন্তু আমার একটা জিনিস মনে হয়, এই যে গলায় যে একটা অপারেশন, এটা নিয়ে কিন্তু আসলে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার এক আত্মীয়, উনি একবার গলায় অপারেশন করার পরে মারা গেলেন। আমি আরও ছোট ছিলাম, আমি ঠিক জানি না যে ওই অপারেশনটা আসলে থাইরয়েডের অপারেশন ছিল বা গলার অন্য কোনো সমস্যা, গলায় ক্যান্সার বলেছিল। তো গলায় ক্যান্সার বলতে কি যে ওনার গলার শটটা চেঞ্জ হয়ে গেছিল। তারপরে ডাক্তার অপারেশন যখন করলো, কিন্তু অপারেশন হওয়ার পরে উনি বেশি দিন আর বাঁচে নাই, ওই অবস্থায় কিছুদিন পরে মারা গেছেন। এটার সাথে কোনো আছে, কানেকশন আছে কিনা যে এই অপারেশন ওই অপারেশন? শর্ট যেহেতু পরিবর্তন, সেক্ষেত্রে হয়তো বা তার ষড়যন্ত্রের কোনো ক্যান্সার টিউমার বাসা বাঁধতে পারে, এটা একটা বিষয় হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রোগীদের
যে যে প্রশ্নটি মানে রোগীরা ভয় পায় যে অপারেশন করতে গেলে আমার ভয়েস বসে যাবে কিনা। রাইট। তো থাইরয়েড ক্যান্সার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে রিকারেন্ট ল্যারিঞ্জাল যে নার্ভ, একটা গুরুত্বপূর্ণ নার্ভ আছে, যে নার্ভটা ঠিক থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে থাকে, যেটাকে বলছি রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ। তো যখন থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়, কোনো ক্ষেত্রে দেখা যায় সেই নার্ভটাকেও ডিস্ট্রয় করে দিতে পারে। আর নার্ভটা যদি ডিস্ট্রয় হয়ে যায় বা ইনজুর্ড হয়, সেক্ষেত্রে ভয়েসের পরিবর্তন হয়ে যেতে পারে। এখন আপনার যে আত্মীয়ের কথা বললেন, সে হয় দুটি ঘটনা ঘটতে পারে, থাইরয়েডের কোনো একটি নিজস্ব রোগের কারণে হতে পারে বা থাইরয়েড ক্যান্সার, অথবা তিনি ষড়যন্ত্রের ক্যান্সার আক্রান্ত হতে পারেন। দুটোর যে কোনো একটা, যেহেতু পেশেন্টটি আমি দেখিনি, উপসর্গ দেখে আমার এই দুটোই মনে হচ্ছে। স্যার, আমার একটু জানার আছে আপনার কাছে, যে থাইরয়েডের অপারেশনটা বেশ বড় একটা অপারেশন, থাইরয়েড ক্যান্সারের। রোগীরা কিন্তু আসলে জানতে চায় অপারেশন পরবর্তী স্বাভাবিক জীবনযাপন সম্ভব কিনা। সেক্ষেত্রে অপারেশনের পরে একজন রোগীর আসলে কি কি মেনে চলা উচিত বা তার জীবনযাত্রাটা কেমন হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ যে অপারেশন করে দেওয়ার পরই কিন্তু আসলে সবকিছু শেষ হয়ে যায় না। তার প্রথম কারণটা হচ্ছে যে তাকে অবশ্যই ফলো আপ মেনটেন করতে হবে, এবং যেই ফলো আপটা কিন্তু আমি মেনটেন করেছি, এবং আমার রোগীদেরকে আমি স্ট্রিক্টলি মেনটেন করতে বলি। ইভেন অপারেশন করার পর আমি অপারেশন নোটে একটি ফলো আপ চার্ট দিয়ে দিই, যে তুমি ফার্স্ট ফলো আপ এই ডেটে, সেকেন্ড ফলো আপ, থার্ড ফলো আপ, ফোর্থ ফলো আপ। প্রথমে আমরা একটা নির্দিষ্ট টাইমে দিই, এরপর বছরে আমরা 3 থেকে 4টা ফলো আপ মেনটেন করি। এর কারণ হচ্ছে কি, যে যখন আমরা টোটাল থাইরয়েডেক্টমি বা থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রোগীদের যে পুরো গ্ল্যান্ডটাই তো ফেলে দিলাম, তাই না? তো এখন তো তার হরমোন আর তার শরীরে প্রডিউস হবে না, থাইরয়েড যে হরমোন, তাহলে সেই হরমোনের সাপ্লিমেন্ট হিসেবে আমরা কিন্তু বাইরের থেকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট করছি। কিভাবে? আমরা থাইরক্সিন নামক একটি ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটা আমরা খাওয়াচ্ছি। এখন এইটার লেভেলটা অ্যাসেস করতে হবে টাইম টু টাইম, যে আমি এটা কি 50 মাইক্রোগ্রাম দিব, নাকি 100 মাইক্রোগ্রাম দিব, নাকি 150 মাইক্রোগ্রাম দেবো, নাকি 200 মাইক্রোগ্রাম দেবো। আমরা 50 to 200 মাইক্রোগ্রাম পর্যন্ত আমরা এটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি। এখন কেউ যদি টানা খেয়ে যায়, দেখা গেল যে খেতে খেতে হয় তার মাত্রাতিরিক্ত হয়ে গেছে, অথবা কম ডোজের ফলে তার হাইপো হয়ে যেতে পারে। যে কারণে এই ধরনের রোগীদেরকে আমরা বলি কমপক্ষে 4 মাস পর পর থাইরয়েড ফাংশন টেস্টই করাতে, T3, T4, TSH এই লেভেলগুলো দেখে আমরা চিকিৎসকরা সাজেস্ট করি যে আপনার কতটুকু খেতে হবে, কতটুকু খেতে হবে না, এটা মেনটেন করা খুবই জরুরি। আরেকটা জিনিস, সেটা যে আপনার এই যে একবার অপারেশন করার পরে এরপরে কি আবার থাইরয়েড মানে ওটা থেকেই যায়, আবার হয় নাকি না আমি ঠিক জানি না, যে অপারেশন করে ফেলে দিলেন গ্ল্যান্ডটা, আবার কি থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে, নাকি ওষুধ কন্টিনিউ করলে ওই জিনিসটা হবে না? বা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাকে প্রায় করে, স্যার অপারেশন করার পর আবার করা লাগবে কিনা। দেখুন, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে তো আমরা টোটাল থাইরয়েডেক্টমি করছি, এবং বিশেষ করে যখন প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এই ফাঁকে একটু বলে রাখি যে কয়েক ধরনের ক্যান্সার কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে হয়। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এরপর আছে ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এই কয়েক ধরনের ক্যান্সার হয়ে থাকে। তো এই প্যাপিলারি কার্সিনোমাটা হচ্ছে মোস্ট কমন, এবং 85% ক্ষেত্রে এই রোগটা, এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। তো এই ভ্যারিয়েন্টের ক্যান্সারে আক্রান্ত রোগীরা ট্রিটমেন্ট করলে বলা যেতে পারে নিয়ার টু 100% ভালো হয়ে যায়। তো যদি সার্জারিটা কমপ্লিট সার্জারি হয়, কারণ অপারেশন করার পর তার যে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড বেডে কোনো থাইরয়েড টিস্যু রেখে আসা যাবে না, এবং এটা যাতে মাইক্রো মেটাস্টেসিস না হয়, যে কারণে কিন্তু পরবর্তীতে আবার রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়া হয়, অর্থাৎ এক ধরনের থেরাপি, এটাকে বলছি আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন, যে কোথাও কোনো থাইরয়েডের যদি ন্যূনতম কোনো কোষ থাকে, সেটাকেও যাতে ওই রেডিও আয়োডিনটা পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এই জন্য এই ধরনের রোগীকে কিন্তু আমরা অপারেশনের পরে রেডিও আয়োডিন অ্যাবলেশনের কথা বলে থাকি। এটা যদি স্ট্রিক্টলি মেনটেন হয় এবং টাইমলি যদি তারা ফলো আপটা মেনটেন করে, সেক্ষেত্রে আসলে রিকারেন্স রেট খুব কমে যায়। তবে যদি ইনকমপ্লিট সার্জারি হয়, প্রপার ফলো আপ না হয় এবং প্রপার ট্রিটমেন্ট না হয়, সেক্ষেত্রে এটি রিকার করতে পারে। স্যার, আমরা এই যে থাইরয়েড ক্যান্সার ক্ষেত্রে দেখে থাকি পুরুষদের থেকে মহিলারা বেশি আক্রান্ত হয়, প্রায় 3 গুণ বেশি এর মাত্রাটা। এটার কারণটা কি আসলে? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এবং এটা অনেকে জানে না। আসলে 3 বা তার অধিক গুণ বেশি হচ্ছে ফিমেলদের মধ্যে। এর কারণ হচ্ছে আসলে ফিমেলদের বা নারীদের কিন্তু কিছু এক্সট্রা কিছু কি বলবো যে স্ট্যাটাস রয়েছে বডিতে, যেমন তাদের পিউবার্টি, তাদের মেনস্ট্রেশনস, তাদের প্রেগন্যান্সি, তাদের মেনোপজ, এই যে একটা হরমোনাল চেঞ্জ সাইক্লিক গতিতে কিন্তু তাদের শরীরে হচ্ছে।
যেটা কিন্তু পুরুষদের শরীরে হচ্ছে না। অর্থাৎ প্রতি মাসেই একটি মেনস্ট্রুয়েশন সাইকেল রয়েছে, তার প্রেগনেন্সির বিষয় আছে। এই যে একটা হরমোনাল যে ফ্ল্যাকচুয়েশন হয়, এই ফ্ল্যাকচুয়েশনের ফলে কিন্তু থাইরয়েডের রোগটা ফিমেলদের বেশি হয়ে থাকে। অর্থাৎ এই যে একটা হরমোনাল যে একটা বলছি আমরা যে হরমোনাল যে একটা শিফটিং, হ্যাঁ, যে প্রতি মাসেই কিন্তু একটা হরমোনাল শিফটিং হচ্ছে, যার ফলে কিন্তু মেনস্ট্রুয়েশন, এই শিফটিংটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা থাইরয়েড রোগ মানে তৈরিতে একটা স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আর এই কারণেই ফিমেলরা বেশি আক্রান্ত হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য। আপনি অনেক ব্যস্ত থাকেন, তার মাঝেও আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা কিন্তু আপনাকে এখান থেকে খালি হাতে যেতে দেব না। আপনি জেনে খুব আনন্দিত হবেন, আমাদের আজকের এই যে আয়োজন তার নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড রয়েছে। দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথিকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি প্রদান করছেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার। গোল্ড মেম্বারশিপ কার্ডের মাধ্যমে আপনি পাচ্ছেন, আপনি এবং আপনার পরিবারের সবাই, আমাদের ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের চিফ কনসালটেন্ট ডক্টর বাসুদেব কুমার সাহার ওনার ফ্রি কনসালটেশন এবং আমাদের যত সার্ভিস আছে তার উপর বিশেষ ওয়েবার। থ্যাংক ইউ। অনেক কিছুর আয়োজন, ভালো লাগলো। তবে আজকে আমি একটা জিনিস এই প্রোগ্রামে এসে আমি নিজেও উপকৃত হলাম। আমার যারা ভক্ত আছেন, আমার যারা নাটক দেখেন, তারা আজকে এই প্রোগ্রাম দেখে অনেক কিছুই এই থাইরয়েড সম্পর্কে আশা করি জানবেন। এবং থাইরয়েড অনেক কঠিন কিছু না, আবার কঠিনও, যদি আপনারা সচেতন থাকেন। এই প্রোগ্রাম দেখে অবশ্যই আমার ডাক্তার সাহেব এত সুন্দর করে বুঝিয়েছেন, এটা আমারও ভালো লেগেছে, কারণ আমার নিজেরও সচেতন হওয়া দরকার আছে। আপনারা অবশ্যই প্রোগ্রাম দেখে সচেতন হবেন, আপনাদের প্রয়োজনে ডাক্তারের কাছে যাবেন। কোনো সমস্যা হলে অবশ্যই যে সমস্যার কথা বলা হয়েছে, যে কী প্রবলেম হতে পারে, এরকম মনে হলে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আজকের প্রোগ্রামে যারা আছেন সবাইকে ধন্যবাদ। শামীম ভাই, আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশা করি আপনারও খুব ভালো লাগছে আমাদের এই আয়োজনে আসতে পেরে। এই প্রোগ্রামে আসতে পেরে বা আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে, আমার খুব ভালো লাগছে যে আসলে আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম। কারণ আমাদের নিজেদের শরীরে তো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, অনেক ধরনের ইনভেস্টিগেশন। তো দাদাকে পেয়েও ভালো লাগলো, খুব সুন্দর বলেছে। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। যারা দর্শক আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো কাজ করতে পারি যেন। সবাইকে ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি তথ্যবহুল আলোচনা থাইরয়েড ক্যান্সার নিয়ে আমাদের জনসাধারণের উদ্দেশ্যে বলবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মার্জান। আমি একটি কথাই আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতে চাই যে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা এই ধরনের রোগ থেকে নিজেদেরকে সম্পূর্ণ ভালো রাখতে পারি। আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতা পারে আমাদেরকে মুক্তি দিতে। দর্শক, থাইরয়েড ক্যান্সার মতো নাক কান গলায় কিন্তু আরও নানান রকম রোগ আছে। এগুলোর সম্পর্কে জানতে হলে এবং তার সমাধান জানতে হলে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে ফোন করে সমস্যার সমাধান জানতে পারবেন। ফোন করুন 014099777862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে নিশ্চয়ই নাক কান গলার আরও একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের মাঝে আসব, কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে প্রতি শনিবার রাত 8:30টায় জিটিভির পর্দায়। ততদিন পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।